প্রায় ঘণ্টা ২ ধরে মনে সাহস সঞ্চয় করে নিলেন মাহমুদ সর্দার। এখন মালিনীর কাছে যাবেন তিনি। সেই সকাল থেকেই নিউজ দেখার পর থেকে নাকে কান্না করে যাচ্ছে মালিনী। দরজার কাছে এসে একটু উঁকি দিতেই দেখতে পান মালিনী টিস্যু নিয়ে নাক টানছে। মাহমুদ সর্দার দোয়া পাঠ করে বসলেন মালিনীর পাশে। টিস্যু বক্স থেকে একটা টিস্যু পেপার নিয়ে মালিনীর চোখের নিচে ধরে বলে, এভাবে কান্না করলে তোমার শরীর খারাপ করবে তো? মালিনী দূরে সরে গিয়ে হুঙ্কার ছেড়ে বলে, সেটা তোমার আদরের বউকে গিয়ে ঘটকালি করানোর সময় মনে ছিল না? এই দেখো, আমি কিন্তু ওকে দিয়ে একবারও কোনো পাত্রী দেখার আবেদন করিনি। মেয়েটা নিজ থেকে আমার দুঃখ বুঝে। বলতে গিয়ে মালিনীর ডাগর ডাগর চাহনি দেখে থেমে শুকনো ঢোক গিলে আবার বলেন, মানে মেয়েটা নিজের মতো মন গড়া ভেবে নিয়ে এমন করেছে। আমি নিষেধ করেছি ওদেরকে, ব্যাপারটা ধামাচাপা দেয়া হবে। মালিনী এখনো কান্না করে যাচ্ছে। মাহমুদ সর্দার এবার হাত বাড়িয়ে আলতো করে তার মুখ ধরে নিজের কাছে আনতে নেয়। একটু বক খেতে জায়গা দিতে চেয়েছিল বউকে। বেচারার এখানেও ইজ্জতের ফালুদা হতে হলো। মালিনী ঝটকা দিয়ে বলে, ছুবে না আমাকে। হঠাৎ করে ছেলের মতো হয়ে গেলে কেন? নাকি ছেলে পরামর্শ দিয়েছে বলেই এখন প্রেম প্রেম জেগেছে? এই ছেলেকে আমি জন্ম দিয়েছি, আমার আগে ছেলে হয়নি যে তার থেকে পরামর্শ নিতে হবে? একদম চুপ। তুমি তোমার ছেলেকে জন্ম দিলেও তোমার ছেলের বউ ধরে রাখার ক্ষমতা আছে। সে জানে কিভাবে বউকে কাছে আগলে রাখতে হয়। সে জানে মানুষের সামনে বউকে কিভাবে সম্মান করতে হয়। সে জানে কিভাবে বউকে কষ্ট না দিয়ে একসাথে হাসি খুশি সংসার করতে হয়। আমার ছেলেকে নিয়ে ভালোই পিএইচডি করেছো দেখছি। ছেলেটা আমার সামনেই থাকে, দেখতেই পাই বউয়ের প্রতি কতটা যত্নশীল। তাই তো ওদের মাঝে এখনো ঝগড়াঝাটি দেখা যায়নি। হঠাৎ করে ছেলের এত সুনাম করছো কেন? সত্যিটা বলেছি শুধু। তোমার ছেলের যোগ্যতা আছে বউকে রানীর মতো করে বুকে আগলে রাখার। বাবা হয়ে এই যোগ্যতা তোমার এখনো হয়নি। পুরুষ মানুষ বাইরে কাজ করেই নিজেকে বাহাদুর ভাববে, এমনটা ভুল প্রমাণ করে দেয় তোমার ছেলে। আসলে বাহাদুর তো রাজ, যে কিনা দেশের সেবা করেও বউকে সেবা করে। বউ হাসপাতালে ভর্তি ছিল, সে সময় দেখেছি ওর আশেপাশে চাতক পাখির মতো ঘিরে ছিল। মায়া প্রেগনেন্ট শুনে এই পর্যন্ত ডাক্তারের থেকে 3 বার কাউন্সেলিং করে রেখেছে কিভাবে মায়ার যত্ন নিবে, বেবি আর মা সুস্থ থাকবে কিভাবে, তার জন্য 24 ঘন্টায় 3 বার ডাক্তারের সাথে কথা বলে। বুঝতেই পারছো ছেলেটা তার বউকে নিয়ে কতটা চিন্তিত। আরেক হলে তুমি কখনো আমার জ্বর এসেছে কিনা জেনেছো? আমি তোমার জ্বর সারাতে নিলে তুমি দূরে সরে যেতে। মালিনী, ভুলে যেও না সম্পর্কে আমি একা দূরে সরে যাইনি, তুমিও দূরে ঠেলেছ আমাকে। তোমার প্রাক্তন প্রেমিকের সাথে আমার রোহিণীকে নিয়ে মিথ্যা সম্পর্ক কল্পনা তুমি করেছিলে। তোমরা ব্রেকআপ করেছো ভালো কথা, কিন্তু আমার সংসারে সেই অশান্তি ভোগ করতে হয়। এগুলো ওই রাজের নজরেই বেশি আসে। রাজ দেখেছে তোমার নিকৃষ্ট ব্যবহার, তাও কিনা ছেলেটার বয়স তখন ছিল ছোট। সময়টা আমার জন্যও ভালো ছিল না। যাকে ভালোবেসে এসেছি 60টা বছর, তার সম্পর্কে বাজে খবর পেলে আমি কিভাবে ঠিক থাকি? এরপর যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন তো তুমি ঠিক ছিলে না। তার মৃত্যুর পর আমার রোহিণী মারা গেল। রাজের মনে দাগ কেটেছে, তার খালামণি তার মাকে রাগ দেখাতো বলেই মারা গেল। এটা তো বাচ্চাটার মধ্যে আসবে, স্বাভাবিক ব্যাপার। যা একটু সব ঠিক করতে আমাদের বাবারা আমাদের বিয়ে দিল। তুমি কিন্তু বিয়ের আগে আমার কাছে রোহিণীর জন্য ক্ষমা চেয়েছিলে। আমি ভুল ছিলাম যে বিশ্বাস করি তুমি সব মেনে নিয়েছো, কিন্তু বিয়ের পর নতুন সংসার করতে নিলে বুঝতে পারি তুমি আমাকে নিয়ে সুখে নেই। আমি তো মিনারকে ভুল বুঝেছিলাম। যখন ওর মৃত্যু হয় তখন সত্যিটা জানতে পারি। আর রোহিণীর মৃত্যুর জন্য আমি কোনো না কোনোভাবে দায়ী। এটার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু তোমাকে বিয়ে করাটা আমার মনের থেকে ছিল না। বাবার চাপে আমাদের বিয়েটা হয়। মিনারের কষ্ট যেমন আমার মধ্যে ছিল, রোহিণীর কষ্ট তোমার মধ্যেও ছিল। হ্যাঁ, কিন্তু মনকে শক্ত করে বুঝিয়ে হলেও আমি এগিয়ে আসি, তুমি পিছিয়ে যাও। যা একটু এগিয়েছিলে সব গেল আমাদের প্রথম সন্তান হারানোর পর। তোমার কি মনে হয় পুরুষ মানুষ বলে আমার কোনো কষ্ট নেই? আমার একটা ছেলে প্রতিবন্ধী হলো, যদিও রাজ সুস্থ, কিন্তু তাজের কষ্ট আমার আছে। আরেকটা ছেলে হয়ে হারিয়ে গেল। বাবার কষ্টটা তোমরা মায়েরা বুঝবে না। বাবার কষ্ট বুঝবে যারা বাবা হয়েছে, শুধু তারাই। জীবনের এই পথ চলায় সবার কষ্টের মাপকাঠি আছে, শুধু আমার নেই। মায়া মেয়েটা আমার সেই কষ্ট বুঝেছে। হ্যাঁ, তাই তো তোমার জন্য আরেকটা বউ আনতে চাই। কথার
উল্টো মানে বের করো কেন? পুরোটা তো শুনবে নাকি? কোনো কথা শুনতে চাই না। আমার ভাই আসবে একটু পর, ওখানেই ফয়সালা হবে। শালাটা আমার এতগুলো বছর পর আসবে, তাকে এভাবে চাপ দিলে হয়? তাও যদি নবদম্পতি হতো, বুড়ো বুড়ির সংসারের আবার কিসের ফয়সালা? তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। জন্ম না দিয়েও রাজ আমাকে যতটা বোঝে, স্বামী হয়েও তুমি ততটা বোঝো না আমাকে। নারী জাতির মারপ্যাচ এত বেশি যে আমার মতো সহজ মাথায় এগুলো আসে না। ওই হতচ্ছাড়া ছোকরাটা সব মারপ্যাচ ভালো বোঝে। যত জ্বালা আমার। ছেলের থেকে পরামর্শ না নিয়ে বৌমার পরামর্শে চলা উচিত। আসলেই সুখে থাকবো আমি। রাগের বশে কি থেকে কি বললেন কিছুই মাথায় নেই মাহমুদ সর্দারের। মালিনী হতবাক চাহনি দিয়ে দেখছে শুধু। মাহমুদ সর্দার কথা থামিয়ে মুখে হাত দিয়ে দাঁড়ালেন। মালিনী ফুঁসতে ফুঁসতে বলে, তুমি এখনই এই ঘর থেকে বের হও, না হলে আরো এক দফা ভাঙচুর হবে। বের হও। চিৎকার করে বলার কারণে মাহমুদ সর্দার একটু কেঁপে উঠলেন। ঘর থেকে বের হতে হতে মিনমিন করে বলেন, বউদের অভিমান ভাঙানো সহজ, কিন্তু জঞ্জাল বউদের না। আমার বৌমার মতো বউ হলে সবার মন বুঝতো। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নামলো বিভান খান ও তার স্ত্রী রাজিয়া খান। তাদের পিছনে আছে গার্ড। বিভান খান নেমে প্রকৃতি দেখতে ব্যস্ত। রাজিয়া একটু কাঁপছে। বাবা ছেলে এক জায়গায় হলেই তো গলা আটকে আসা পরিবেশ। বাবার কথার উল্টো চলে ছেলে। বীরের সাথে কোনো কথার মিল নেই বিভান খানের। রাজিয়াকে চিন্তিত দেখে বিভান খান বলেন, কি ব্যাপার, চিন্তিত কেন? না মানে বীরের রিয়াকশন কেমন হয় তাই ভাবছি। তোমাকে দেখে ছেলেটা খুশি হবে। রাজিয়া আলতো হেসে বলে, তোমাকেও। বিভান খানের ঠোঁটে বিদ্রুপের হাসি। বোঝাই যাচ্ছে রাজিয়া ভুল কিছু বলেছে বলেই এই হাসিটা তার ঠোঁটে। হলরুমের সোফায় বসে এখনো কান্না করে যাচ্ছে মালিনী। আজ যেন তার কান্না ফুরাবে না। মাহমুদ সর্দার বুঝে নিলেন এই মহিলা আজ তার ভাইকে দেখানোর জন্য কান্নার বন্যা তৈরি করেছে। মায়া সকালবেলা উঠে অফিসে যায়, মাত্র আসলো বাসায়। জারাত থেকে শুনেছে বিভান খান এসেছে এয়ারপোর্টে। মায়াও হাজির অতি দ্রুত। রাজ নেই এখানে, সেই সাথে বীর, তবে রুদ্র আছে। মায়া এসে মালিনীর দিকে তাকিয়ে বিদ্রুপের সুরে বলে, রিল্যাক্স শাশুমা, আপনার সতীন এখনো আসেনি, একটু বাড়াবাড়ি করলে আসবে। মালিনী উত্তর দিল না, শুধু ফুঁসে উঠেছে। মাত্র পিছন থেকে বুটের আওয়াজ পাওয়া গেল, সেই সাথে মোটা কণ্ঠ, আমার বোনের সতীন আনা কি এত সহজ? কার এত বড় সাহস যে আমার বোনের সতীন আনতে চায়? মাহমুদ সর্দার সোফায় এক কোনায় ফোনটা লুকিয়ে মেসেজ দিলেন, হতচ্ছাড়া, দ্রুত বাড়িতে আসো, তোমার বউ আর মামা মুখোমুখি হয়েছে। ওপাশ থেকে মেসেজ আসলো সাথে সাথে। ফোন ভাইব্রেট হলো। মাহমুদ সর্দার হাসি মুখে ফোনটা নিয়ে যে স্ক্রিনে চোখ রাখলেন, দেখলেন চুমুর ইমোজি দেওয়া, তাও কিনা আবার ছেলের আইডি থেকে। বিরক্তিতে ফোনটা পাশে রেখে সামনে তাকালেন। বিভান খানের কথা শুনে মায়া এক ভ্রু উঁচু করে পিছনে ঘুরল। বিভান খানকে দেখে প্রথমেই মায়ার মনে যে ভাবনা আসলো তা হলো লোকটাকে নিজের সিক্রেট রুমে নিয়ে কারেন্ট শক দেওয়া। এদিকে যারার মন তো চাচ্ছে তার মায়ের ধর্ষককে এখনই গুলি করে খুন করে ফেলা। বুকে হাত ভাঁজ করে দাঁত কিরমির করে দেখছে বিভান খানকে। মায়া ইশারা করে রিল্যাক্স হতে বলে এগিয়ে আসলো বিভান খানের দিকে। মৃদু হেসে বলে, আপনার বোনের সতীন আনার সাহস কোনো সাধারণ মেয়ে দেখাচ্ছে না মামা শ্বশুর মশাই। এই দেশের একমাত্র কৃষিমন্ত্রীর বউ যে কিনা 4টা কোম্পানির মালিক, এমন মেয়ের সাহস থাকবে না তো কার থাকবে? বিভান খান তাকালেন মায়ার চোখ জোড়ার দিকে। কতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলছে মায়া। মৃদু হেসে বলেন, নাইস কনফিডেন্ট, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না মেয়ে। মায়া এবার ভিলেনি হাসি দিয়ে বলে, যেই কনফিডেন্ট রেখে জীবনের শেষ বয়সে এসেও সফলতা অর্জন করা যায় না, ওই কনফিডেন্ট ভালো নাকি সেই কনফিডেন্ট ভালো যেটাকে চুটকি মেরে সফলতা অর্জন করা যায়? বিভান খান কিছু বুঝলেন না। রাজিয়া এসে মায়াকে জড়িয়ে ধরে বলে, তুমি রাজের বউ, আমার রোহিণীর বৌমা, একদম রোহিণীর মতো সাহসিকতা, সেই সাথে দাম্ভিকতাও আছে মেয়েটার। বিভান খানের কথা শুনে মায়া মৃদু হেসে বলে, আমি আমার শাশুড়ির মতো সাহসী আর দাম্ভিকতা বজায় রেখে চলি বলেই আমার মন্ত্রীমশাই আমাকে মায়াবতী রূপে গ্রহণ করেছে। মালিনী দৌড়ে এসে বিভান খানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি এসেছো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার দিন একদম খারাপ যাচ্ছে। প্রথমে হিয়াকে হারিয়েছি, এখন সোনালীকে পাওয়া যাচ্ছে না, আমার সংসার ভাঙতে চললো, আমি থাকবই না এমন সংসারে, তালাকের ব্যবস্থা করো দ্রুত। মাহমুদ সর্দার খুক খুক করে কাশলেন। মায়া ফিচেল হেসে বলে, এরপরেও বলবেন যে আমি আমার শ্বশুরকে আরেকটা বিয়ে দিতে পারবো না? শ্বশুরের যদি তালাক হয়ে যায় তাহলে তার আরেকটা বিয়ে কেন দিব না আমি? শোনো মেয়ে, তুমি ছোট মানুষ,
তাই অনেক কিছু জানো না। আমার বোন অনেক কষ্ট সহ্য করেছে জীবনে। আর আমার শ্বশুর, সে কি আনন্দে প্রতিটা দিন ঈদ পালন করেছেন? সে পুরুষ মানুষ, তার জীবনটা শক্ত মনের করে কোনো রকমে কাটালো মানেই কি সব মিটমাট? আজও সে তার কষ্ট ভুলতে যায় কবরস্থানে। সেখানেই মাঝে মাঝে স্থির চোখে নিজের বাবা আর বউয়ের কবরটা দেখে মনকে শান্তি দেয়। একবারও ভেবেছেন কেউ এটা কতটা কষ্টকর? সবাই নীরব দর্শকের মতো মায়ার কথা শুনল। রুদ্র পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসে বলে, হাই, আমি রুদ্র। বিভান খান এবার রুদ্রের সাথে সাক্ষাৎ করেন। রুদ্র বলে, বসে কথা বলি আমরা। মুন্নি, নাস্তা আনো, গেস্ট এসেছে। তারবেনকে কথাটা বলেই বিভান খানকে বসতে বলে রুদ্র। বিভান খান সোফায় বসতেই বাকিরাও নিজ জায়গায় বসে। মায়া বসলো আলিশান আসনে। বিভান খান সেদিকে চোখ রেখে বলেন, এখানে নাকি মোহনা বসার অধিকার রাখে? মোহনা তো শুনলাম ফিরেও এসেছে, কোথায় সে? মায়া ম্লান হেসে বলে, ভাবি আসার পর ননদের স্থান কি এখানে আর থাকে বলুন? আমি এসেছি তো, তাই আমার ননদ এই আসনের অধিকার হারিয়েছে। এখন এই আসন রাজার, একমাত্র রানীর। বিভান খান কথাগুলোতে পাত্তা না দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলেন, হায়ার এডুকেটেড কমপ্লিট করেছো শুনলাম, এখন কি করো তুমি? জি, স্টাডি কমপ্লিট করে এখন আমি টোটো কোম্পানি চালাই। এমন মুহূর্তে ফিক করে হেসে দেয় যারা। রাজিয়া নিজেও একটু হাসে। মালিনী চোখ দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয়, এই পরিবারের সব এক, রক্তের দোষ আছে তো? বিভান খান হালকা কেশে ভদ্রতার সাথে বলেন, তাহলে এবার নিজের মতো কিছু করো। এই যেমন রাজ নিজের রাজনীতিকে বেছে নিয়েছে, বীর মাফিয়া জগৎ বেছে নিয়েছে রাজের সাথে থেকে দেশের সেবা করতে। তোমার ভাই আদ্র তো নামকরা সার্জেন্ট, তুমিও এমন কিছু একটা করে সুনাম অর্জন করো। জি, এটার আশাতেই আছি। একদিন এমন একটা কাণ্ড ঘটিয়ে দিব যেন আপনারা সবাই ঝটকা খেয়ে আমার সুনাম করেন। তুমি চাইলে তো তোমার বাবার ব্যবসা দেখতে পারো। এভাবে বেকার থাকলে নিজেরই তো খারাপ লাগবে। আমার কর্মক্ষমতা সম্পর্কে অবগত থাকার কারণে আমার বাবা তার ব্যবসায় আমাকে নিতে চায় না। বলা তো যায় না পুত্র হয়ে আমি কখন বাবার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দেই। আপনি চাইলে আমি আপনার ব্যবসায় যোগ দিতে পারি। আপনার তো দেখছি আমার উপর আস্থা আছে। আপনার ব্যবসায় ঢুকলে আমি কিছু শিখতেও পারবো আর কিছু জানতেও পারবো। রুদ্রের কথা শুনে মৃদু হাসলেন বিভান খান। রুদ্র যে কিছু ইঙ্গিত করেছে এটা বুঝলেন না তিনি। মায়া একটু বুঝলো, সাথে যারা, তাই তারা চোখাচোখি করছে। রাজ ও বীর এসেছে এর মাঝে। দুজনে এসেই দুজনের বউয়ের চোখের দিকে চোখ রাখে। রাজ মায়াকে দেখে বীরের উদ্দেশ্যে বলে, জট পাকিয়ে তোলার আগে জট ছাড়ার ব্যবস্থা কর ভাই। এই বয়সে এসে আমি আমার বাবার ডিভোর্স দিতে চাই না। আমাদের বউদের মতলব কিন্তু ভালো না। তোর বউকে তুই সামলা, আমার বউ ঠিকই আছে এখনো। জানি না ভিতরে ভিতরে কি পাকাচ্ছে। বীর এখন রাজিয়ার দিকে চোখ রাখলো। চোখটা যেন একটু ভিজে এলো। কণ্ঠ নরম করে বলে, মা। সবাই রাজবীরের দিকে চোখ রাখলো। রাজিয়া ছুটে এসে বীরকে জড়িয়ে ধরে বলে, মাকে তো দেখার ইচ্ছে করেই না। আমাকে একেবারে ভুলে গেলি। মাকে কি ভোলা যায়? জানোই তো আমার কাজের প্রয়োজন ছাড়া দেশের বাইরে যেতে ইচ্ছে করে না। দাদুর স্মৃতি আঁকড়ে ধরে রাখতে আমার ভালো লাগে। দাদুর খনিকে আমি বের করতে এখনো ব্যস্ত। এখন তো আবার আমার মন্ত্রীর লাইফ রিস্ক চারিদিক থেকে। তার বৌমা খুশির সংবাদ দিয়েছে। চারিদিক থেকে শত্রুদের নজর লেগেছে তো। রাজিয়া হালকা হেসে বলে, আমার বৌমা কোথায়? বীর চোখের দৃষ্টি দিয়ে দেখলো যারাকে। যারা এগিয়ে আসছে। রাজিয়া তাকালো যারার দিকে। গোলাপি রঙের লম্বা গোল জামা, হাতা কাটা আর ওড়না এক কোনায় ঝোলানো। ছোট চুলগুলো স্ট্রেট হয়ে আছে। চোখটা একটু ঘোলা। মুখে মেকআপ আছে, সাথে চোখে কাজল ও ঠোঁটে হালকা নুড কালারের লিপস্টিক। রাজিয়া খুশি হয়ে হাত এগিয়ে দিল। যারা হাতটা ধরে রাজিয়াকে জড়িয়ে ধরে। যারা চুপ করে জড়িয়ে ধরে আছে রাজিয়াকে। রাজিয়া যারার মাথায় হাত বুলিয়ে বলে, অনেক সুন্দর হয়েছে আমার বৌমা। ছেলে বৌমা দুজনকেই মানিয়েছে। রাজ এগিয়ে এসে বিভান খানের সাথে হ্যান্ডশেক করে বলে, কেমন আছো মামা? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? এমনিতেই ভালো থাকি, এখন বাবা হবার খুশিতে দ্বিগুণ ভালো আছি। তোমার বউ তো আমার বোনের সংসার ভাঙতে চায়। আধা ভাঙা সংসার গড়তে পারে না যেখানে, ওটা আলাদা করে ভাঙার প্রয়োজন হয় না মামা, নিজে থেকেই ভেঙে যায়। আমার বউ শুধু নতুন রূপে গড়ার চেষ্টা করছে। বাবা, বউয়ের হয়ে সাফাই গাইছো? সত্যি কথা বললেই তোমাদের মতো কিছু তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু তিক্ত বুলি ছিটিয়ে দাও। এই যেমন আমি আমার বউয়ের হয়ে কিছু বলেছি বলে তোমার কাছে সাফাই গাওয়া। অনেকের ভাষ্যমতে বলা হয় বউয়ের আঁচলের নিচে
সে মুখ লুকানো। আমি অবশ্য এগুলোতে কান দেই না। আমার সুখ আমার কাছে। যার জ্বলবে সে তো আগুন ছিটাতেও চাইবে। আমি না হয় ঠান্ডা পানির বর্ষণ দিয়ে আগুন নিভিয়ে দিব। বিভান খান আরো কিছু বলতে নিবে মালিনী আড়ালে হাত টিপে ধরে। বিভান খান একটু থেমে প্রসঙ্গ পাল্টে বলেন, আমি এসেছি যেহেতু আমার ছেলে বৌমার বিয়ে উপলক্ষে এবার একটা গ্র্যান্ড পার্টি হবে। সে তুমি আসবে বলেই আমরা অনুষ্ঠান করিনি মামা। গ্রেট, তাহলে কাল পরশুর মধ্যে অনুষ্ঠান করা হোক। মায়া বাধা দিয়ে বলে, আপনি হয়তো জানেন না আমাদের পরিবারের অবস্থা এখন ভালো না। আমার ননদ হারিয়ে গেছে, আমার কাকি শাশুড়ি হারিয়ে গেছেন, আমার দুটো দেবরও হারিয়ে গেছে। এক এক করে অবশ্য এই মহলের সবাই হারাতেই থাকে। যাই হোক, শেষমেশ আমার শ্বশুর শাশুড়ির সংসারটা হারাতে বসেছে। এর মধ্যে ওয়েডিং পার্টি রাখাটা শোভা পায় না। বিভান খান কিছু বলতে নিবেন তার আগে রাজ বলে, শোভা পাবে মায়াবতী। যারা হারিয়ে যাওয়ার তারা হারিয়ে গেছে, কিন্তু বাকিরা তো সুখে থাকবেই। মায়া চোখ বড় বড় করে চাইল। রাজ মৃদু হেসে বলে, অনুষ্ঠানের ব্যবস্থা করা হোক। যারা এবার বীরের দিকে তাকালো। বীর কিছু না বলে রাজিয়াকে আগলে নিয়ে ওদের কথা শুনছে। মায়া ভ্রুকুটি করে যারাকে মেসেজ দেয়, এদের কথা শেষ হলে উপরে এসো। যারা মেসেজ পড়ে লেখে, ওকে।